হ্যালো বন্ধুরা, দেখো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সের প্রথম প্রশ্ন। আর আরও একটা কথা বলে রাখি, আমার আওয়াজটা আজকে খুব একটা শ্রুতিমধুর হবে না, কারণ গলা একটু ঠান্ডা বসে গেছে, তো প্লিজ ম্যানেজ করো। If the compound interest on a certain sum at 16.66% in 3 years is reached 762, find the difference between the simple interest and the compound interest for the same sum at the same rate and for the same period. খুব সুন্দর একটা কোশ্চেন, খুব সুন্দর। দেখো, প্রথম কন্ডিশন বলেছে যে সুদের হারটা হচ্ছে 16.66%, 3 বছরে কোনো একটা অ্যামাউন্টের আমার চক্রবৃদ্ধি সুদ 762 টাকা। এবার বলেছে সেই অ্যামাউন্টের এই 3 বছরে 16.66% সুদের হারে আমার টাকার পার্থক্যটা কত হবে, অর্থাৎ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, প্রথম কথা, এই যে 16.66% এর ফ্র্যাকশন বলে কী হয় জানি? অবশ্যই জানি, 16.66% এদের ফ্র্যাকশন ভ্যালু হয় 1/6। ঠিক আছে, যেহেতু 3 বছর বলেছে সেই জন্য আমরা কী করলাম না, 1/6 কিউব নিলাম। ঠিক আছে, তাহলে কী হয়ে গেল 1/216, বা যদি এর পাশে লিখি বেশি সুবিধা হয়। ঠিক আছে, এটা হয়ে গেলো 1/216। এরপর এইটাকে আমরা কী ধরে নিলাম, আমাদের এটাকে আমরা আসল ধরে নিলাম। ঠিক আছে, টোটাল টাকার ধরে প্রিন্সিপালটা ধরে নিলাম। তাহলে 216 টাকার এই 3 বছরে সুদটা কত জানি আমরা না, প্রথমে যেটা হবে অর্থাৎ 216 টাকার 1/6 টাকা 3 গুণ প্রথমবারের জন্য, মানে 1/6টা। ঠিক আছে, এটা হবে 36। ঠিক আছে, তারপর যেহেতু কোম্পানিটা সুদের ওপর সুদ, তাহলে 36-এর 1/6 হবে, সেটা হবে 6। তারপর যেহেতু এটা সুদ হবে 6, এর 1/6 হবে, এটা হবে 1। এবার কিন্তু এটা কিন্তু টোটাল নয়, টোটাল হচ্ছে এটা 3 গুণ টোটাল, এটা 3 গুণ আর এটার 1 গুণ। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হয়ে গেল 108 প্লাস 18 প্লাস 1, অর্থাৎ টোটাল আমার যে ইন্টারেস্টটা হয়ে গেল 127 রুপিস। ঠিক আছে, এবারে এটা রুপিস না রেখে রেশিও লেখাটাই বেটার হবে। ঠিক আছে, এটা রেশিও। ঠিক আছে, এরপর দেখো আমাকে এই যে 127 রেশিও না, এই রেশিওটার ভ্যালু দেওয়া হয়েছে 762। ঠিক আছে, তার মানে কি 127, এই যে রেশিওটা, এই রেশিওটার ভ্যালু 762 রুপিস। তাহলে এখান থেকে 1 রেশিওর ভ্যালু পাচ্ছি কত, 6 রুপিস। হয়ে গেল 1 রেশিও ভ্যালু পেয়ে গেছি। কী চেয়েছে আলটিমেটে, কী চেয়েছে আমার কাছ থেকে না, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট সেম থাকবে, টাইমটা সেম থাকবে, অ্যামাউন্টটাও সেমই থাকবে। তাহলে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু 1 রেশিওর ভ্যালু আমি পেয়ে গেছি 6 রুপিস। কারণ আমাদের কি দরকার এখন, ঠিক আছে, আমাদের এখন কি দরকার না, অ্যাকচুয়ালি আমাদের দরকার কি, এরপর দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। তা দেখো এই যে এই টাকাটা কিন্তু আমাদের যেহেতু অ্যাকচুয়ালি আমাদের 36 × 3 108, এটা হয়ে যাবে কি আমাদের, এটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কোন, পুরোটাই 216 কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 127টা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। বুঝতে পারছি, এই যে সুদ ছিল 36 টাকা, সুদের ওপর সুদ যেটা নেই সেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই দুটো তো, এই দুটোটা, এই যে এটা আর এটা তো সুদের ওপর সুদ নেওয়া হয়েছে না, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এরপর CI অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট তো পেয়েছে 127 ইউনিট। ঠিক আছে, আর আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 108 = 19 ইউনিট বা 19 রেশিও। তাহলে 1 রেশিওর বলে 6 টাকা পেয়ে গেছি, 19 রেশিওর বলে কত পেয়ে যাব, 19 রেশিওর বলে কত পেয়ে যাব, 6 × 19 = 114, 114 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Piyanshu and his boss both live in the same building. However, one day he got late and his boss left for the office half an hour before him.
If his boss is driving his car at a speed of 48 km/h, find the minimum speed at which he should drive his car so that he can reach his office 120 km/h at least 15 minutes before his boss. কোনো ব্যাপার নেই, আমার একটা বিল্ডিং আছে, একজন বস আছে এবং বসের একজন অবশ্যই চেলা আছে। চেলা বলতে ইন দ্য সেন্স সে অফিসে কাজ কর্মরত। তো একদিন কি বলেছে যে না, সে কর্মরত মানুষটি আধা ঘন্টা লেট করেছে, ঠিক আছে। এবার একটা টাইম লেগেছে, ওর বসটা আধা ঘন্টা আগে বেরিয়েছে, একটা টাইম লেগেছে। বলছে সেই টাইমটারও 15 মিনিট আগে যদি পৌঁছতে হয় সে কর্মরত মানুষটাকে, তার স্পিডটা কত হওয়া উচিত? ঠিক আছে, দেখে নিচ্ছি। টোটাল ডিস্টেন্স কিন্তু 120 কিলোমিটার, আর আমাদের বসের স্পিড হচ্ছে 48 কিলোমিটার। তার মানে অ্যাকচুয়ালি 48 km/h যদি স্পিড হয়, মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার যেতে পারে। তার মানে আধা ঘন্টা যেহেতু আগে গেছে, এখানে বলেই দিয়েছে, ডিরেক্টলি ইন্ডিকেট করে দিয়েছে যে হাফ অ্যান আওয়ার বিফোর, আধা ঘন্টা আগে যায়। তাহলে তার মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার, যে 1 আওয়ারে 48 কিলোমিটার, তাহলে আধা ঘন্টা বা 1/2 আওয়ারে 24 কিলোমিটার যায়। তার মানে কি 24 কিলোমিটার চলে গেছে, 24 কিলোমিটার চলে গেছে ও। তাহলে যদি 24 কিলোমিটার চলে গেছে, টোটাল ডিস্টেন্স 120 কিলোমিটার, এখন বাকি রয়েছে কত? 96 কিলোমিটার। 96 কিলোমিটার ওকে যেতে হবে, স্পিড কত? 48 কিলোমিটার/h। সময় কত লাগবে? 2 ঘন্টা। অ্যাকচুয়ালি এখনও সময় লাগছে 2 ঘন্টা, বুঝতে পারলাম। এরপর বলেছে সেই যদি কর্মরত মানুষটি 15 মিনিট আগে পৌঁছাতে হয়, তাহলে 2 ঘন্টার 15 মিনিট আগে, মানে 1 ঘন্টা 45 মিনিট, কারণ বসার সময় লাগছে 2 ঘন্টা, ওকে 15 মিনিট আগে যেতে হবে। তার মানে 1 ঘন্টা 45 মিনিট পৌঁছাতে হবে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট কত হয়? 1 আওয়ার 45/60 আওয়ার 1, ঠিক আছে, পুরো 45 × 60, তার মানে 1 কত হবে? 3 × 4 = 7 × 4 ঘন্টা টোটাল। তার মানে ওই কর্মরত মানুষটিকে 7 × 4 ঘন্টায় পৌঁছাতে হবে। ডিস্টেন্স তো কনস্ট্যান্ট 120 কিলোমিটার, 7 × 4 যদি ঘন্টায় পৌঁছাতে হয়, তাহলে সময় কত লাগবে? 480/7, তার মানে 742, 6 থাকে, 7 × 8 = 56, 4 থাকে, ঠিক আছে, 7 × 5 = দশমিক থাকে, 7 × 5 = 35, আবার 4 থাকে, 7 × 7 = 49, মানে 68.57 km/h স্পিড হওয়া উচিত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, A sold an article to B at 12% profit, who then sold it to C at 25% profit. If C bought the article for is 17.50, then find the selling price of the article. কিচ্ছু না, এ একটা বস্তু কিনেছিল, সেটা বিকে 12% প্রফিটে দিয়েছে, আবার বি সেই বস্তুটাই সিকে 25% প্রফিটে দিয়েছে। তারপর সি একটা অ্যামাউন্টে কিনেছে বলেছে, তাহলে এর বিক্রয় মূল্য কিচ্ছু না, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমরা করতে পারবো। দেখো এ 12% প্রফিটে বিকে দিয়েছে, তার মানে 12% প্রফিটে ফ্র্যাকশন ভ্যালু কত? 12%-এর 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় না? 3 × 25 হয়, অর্থাৎ এ 25-এ কিনে 28-এ বিক্রি করেছে। প্রফিট যেহেতু সেই জন্য আমি আপার চিহ্নটা দিলাম। 25-এ কিনে 28-এ বিক্রি করেছে এ, তার মানে হচ্ছে এ এটা কিনেছে, এটা এ বিক্রি করেছে, বুঝতে পারলাম। আবার দেখো, তার মানে অ্যাকচুয়ালি বিকে বিক্রি করেছে, তাহলে এটা তার মানে এর ক্রয় মূল্য, এটা বি এর ক্রয় মূল্য, তাহলে এটা সিপি অফ এ হয়ে যাবে, এটা সিপি অফ এ, আর এটা সিপি অফ বি হয়ে যাবে, বুঝতে পারলাম। এরপর দেখো বি সেটা কিনে 25% প্রফিটে বিক্রি করে দিয়েছে, 25% ফ্র্যাকশন 1 × 4, মানে 4-এ কিনে সে 5-এ বিক্রি করেছে। তার মানে দেখো বি কিনেছে, তাহলে বি এর এটা সিপি ছিল, এখানেও কিন্তু এটা সিপি অফ বি হয়ে যাবে, আর এটা সিপি অফ সি হবে, এই 5টা, ঠিক আছে, ঠিক আছে, সিপি অফ সি। তার মানে দেখো যদি সিপি অফ বি এটাও সিপি অফ বি, তার মানে এই দুটো রেশিও কনস্ট্যান্ট করতে হবে আমাকে। তাহলে দেখো এটা 28 আছে, এটা 4টা যদি 28 করতে চাই আমি, তাহলে 7 দ্বারা গুণ করতে হবে। তার মানে এই সেকেন্ড রেশিওটা কত হয়ে যাবে? অ্যাকচুয়ালি সিপি অফ বি অ্যান্ড সিপি অফ, সরি বন্ধুরা, একটু সর্দি করে গেছে, ঠান্ডা লেগেছে, তার জন্য একটু ইনকনভিনিয়েন্স হলো, সরি। দেখো সিপি অফ বি কী হবে? তার মানে 28, আর এটা 7 দ্বারা গুণ করছি, তো 35 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখন সিপি অফ বি এখানেও 28,
এখানেও সিপিএফবি 28 হয়ে গেল, সিপিএফসি 35, ঠিক আছে। এরপর কী চেয়েছে, সি বট দ্য আর্টিকেল ফর ইজ 1750, সি বট তার মানে এটা শেয়ার ক্রয় মূল্য 1750, আর এটা অ্যাকচুয়ালি আমাদের, ঠিক আছে। তাহলে এখন রেশিওটা কী দাঁড়িয়ে গেল, এখন এই 35 রেশিও, কারণ এটা সি এর ক্রয় মূল্য, তাই না। তাহলে যে 35 রেশিওর ভ্যালুই দাঁড়িয়ে গেল 1750, তাহলে 1 রেশিওর ভ্যালু করে দাঁড়াবে 1750/35, ঠিক আছে। আর দেখো এবার কী চেয়েছে, দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ফর এর সেলিং প্রাইস কত, অবশ্যই এর সেলিং প্রাইস মানে বি এর যেটা কস্ট প্রাইস, তার মানে 28 হয়ে যাবে। তাহলে 28 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 28 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 1750/35 ইন্টু 28, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 7×5 = 35, 7×4 = 28, 5 5 5×3 5×5 = 0, ঠিক আছে। 350 ইন্টু 4 মানে 1400 টাকা, 1400, এটা আমাদের অ্যাকচুয়ালি কী ছিল, সেলিং প্রাইস অফ সেলিং প্রাইস ফর অবভিয়াসলি 1400 টাকা। নেক্সট কোয়েশ্চেন, পিউষ গিভস 29 অফ হিজ মান্থলি ইনকাম টু 16%, অ্যাকচুয়ালি 29% একে দিয়েছে, 16% ডিভাইড করেছে 82 এর মধ্যে, এমনভাবে ডিভাইড করেছে যে বি কত পেয়েছে, দুটোর 82 যত পাচ্ছে তার 43.5% পেয়েছে, ঠিক আছে। এবার সি রিসিভ ইজ এত লেস দ্যান, ঠিক আছে, বোঝা গেল। অ্যাকচুয়ালি সি আর আমাকে এ যে টাকাটা পেয়েছিল তার 37.5%-এর মধ্যে ডিফারেন্স বলেছে 1100 টাকা। তাহলে মান্থলি ইনকাম কত, তো আমি ধরে নিলাম মান্থলি ইনকাম অফ পিউষ, মান্থলি ইনকাম অফ পিউষ কত ধরে নিলাম, 100 রুপিস, 100 রুপিস, ঠিক আছে। আমি 100 টাকা ধরে নিলাম, মান্থলি ইনকামটা আমি পিউষে ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। তাহলে 100-র 29% মানে 29 টাকা একে দিয়েছে, তাহলে এ পেলো কত, 29 টাকা, এ পেয়েছে 29 রুপিস, লিখে যাচ্ছে এক এক করে, ঠিক আছে। 16% অফ হিজ মান্থলি ইনকাম কী হয়েছে, ডিভাইড হয়েছে, 16% মান্থলি ইনকামটা ডিভাইড হয়েছে 82-র মধ্যে, তাহলে এখানে পাচ্ছি বি প্লাস সি ইকুয়ালস টু 16 রুপিস, ঠিক আছে। এবার কী বলেছে, বি রিসিভস 43.5% অফ দ্য অ্যামাউন্ট রিসিভ বি অ্যান্ড সি, তাহলে বি কত পেয়েছে না, এই যে বলেছে বি ইকুয়ালস টু না 16, অ্যাকচুয়ালি 16 টাকা পেয়েছে, তো এই যে 43.5%, এটা বি পেয়েছে। তাহলে সি কত পাবে না, অ্যাকচুয়ালি সি এই 16রই কত পাবে না, 56.5% পাবে, তাই না। এগুলো সব গিভেন যাচ্ছে, এগুলো কিচ্ছু বাড়তে আমি লিখছি না, কিন্তু সব গিভেন। এরপর বলেছে সি রিসিভ রিস এত লেস দ্যান 37.5% অফ দ্য অ্যামাউন্ট রিসিভ বাই এ, তাহলে অ্যাকচুয়ালি এ কত পেয়েছে, 29 টাকা, তাহলে সি কত পেয়েছে, আবার দেখো, তার মানে এর কি বলেছে, এর যেমন 29 রুপিস, তাহলে 37.5% কত হয়, 29 ইন্টু 37/5%, এটা হয়ে গেল এর যে টাকাটা পেয়েছে তার 37.5% টাকা। সি কত পেয়েছে না, এত কম পেয়েছি ওই টাকাটা থেকে, তার মানে এখন কি বলেছে, এইটা আর এইটার ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই 1101 টাকা হওয়ার কথা, ঠিক আছে। তার মানে এখন কি চেয়েছে, এখন কি হবে, অ্যাকচুয়ালি এখন দেখো ডিরেক্টলি আমাকে বলা হয়েছে এই যে অ্যাকচুয়ালি মানে আমাকে ইন্ডিকেট করে দিয়েছে 29 ইন্টু 37.5/100, ডিফারেন্স কী হবে না 16 ইন্টু 56.5/100, এইটা ভ্যালুটা 1101, এইটার ভ্যালুটাই বলেছে, মানে এটা টোটালটা রেশিও হয়ে যাবে, তাহলে এই রেশিওর ভ্যালুটাই বলেছে আমাকে 1101 টাকা। এবার ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই বড়গুলো যদি কাটতে চাই আমি, এটা অ্যাকচুয়ালি 25
25 দ্বারা যদি কাটি আমি, বা যদি 5 দ্বারা কাটি, 5 7 35, 5 5 25, ঠিক আছে, 5 20 100, ঠিক আছে। আবার দেখো 5 11 55, 5 11 55, 5 3 15, 11 15 20, ঠিক আছে। তাহলে কি দাঁড়িয়ে গেল, অ্যাকচুয়ালি এটা দাঁড়িয়ে গেল 29 ইন্টু 7.5/20 মাইনাস 16 ইন্টু 11/3/20, ঠিক আছে, ঠিক আছে, 110। এটা কিন্তু পুরোটাই রেশিওতে চলছে, ঠিক আছে, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করি আমরা, কি দাঁড়াবে না, 29 7 কত যাচ্ছে, 7 দুগুণে 14, 7 9 63, 203, তাই না, 203 আর 14.5, 217.5, 217.5, ঠিক আছে। এটা মাইনাস 16 11 176 না, 176 3 48, 4.8 মানে 180.8, 180.8, 1101 ইন্টু 20, নিচে 20টা এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, রেশিওতে মধ্যে দাঁড়াবে 80.8। তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে গেল, 37, যদি 37 করি তাহলে 17.8 হয়ে যায়, 0.3 মাইনাস হবে, 37 0.3 মাইনাস যদি হয় তাহলে 36.7 হয়ে যাবে, ঠিক আছে, 36.7, এটা রেশিওতে ইকুয়ালস টু 1101 ইন্টু 20, ঠিক আছে। এবার 1 রেশিও ভ্যালু পেয়ে যাবো আমরা, আর 100 যেহেতু ধরেছিলাম 100 ভ্যালু পেয়ে যাবো, তার মানে 1101 ইন্টু 20/36.7, আর 100 ভ্যালু আমরা পেয়ে গেলে টোটাল ইনকাম, কারণ আমরা এখানে ধরেইছিলাম যে পিউসির ইনকাম ছিল 100 রেশিও, 100 রুপিস বা 100 রেশিও যাই ধরে না কেন। তাহলে ক্যালকুলেশনটা যদি করতে চাই কী হবে, 63 দ্বারা এখানে 100 দশমিকটা তোলার জন্য একটা জিরো আর একটা জিরো, ঠিক আছে, আর 3 দ্বারা গুণ করলে হয় 1101 হয়ে যায়, 367কে 3 দ্বারা গুণ করলে 1101 হয়ে যায়, তাই না, তাহলে 367 1101 3, তাহলে আলটিমেট কী থাকলো 3 ইন্টু 20 ইন্টু 1000, তার মানে অ্যাকচুয়ালি 60,000 টাকা, ঠিক আছে, 60,000, এটা আমাদের মান্থলি ইনকাম অফ পিউস, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, a right circular solid cylinder has radius of base 11 centimeter and height is 28 centimeter. It is melted to form a cuboid such that the ratio of its base of its height 469 দেওয়া আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া, কী বলেছে, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের বেস দেওয়া আছে, আমাকে হাইট দেওয়া আছে, মেল্ট করেছে কিউবয়েডে, তাহলে অ্যাকচুয়ালি আয়তন তো সমান হয়ে যাবে, তাহলে সিলিন্ডার আয়তনকে পাইটস করে এইচ হয়, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ভলিউম অফ সিলিন্ডার ইকুয়ালস টু ভলিউম অফ কিউবয়েড। এই ধরনের কোশ্চেনগুলো কনসেপ্ট এটাই হয়, তাই না। সিলিন্ডার ভলিউম কি পাইটস করে এইচ, অর্থাৎ 22.7, আর ভ্যালু দেওয়া হচ্ছে 11 স্কোয়ার, এইচ বলতে 28 সেন্টিমিটার, ইকুয়ালস টু এটা 469 ডিসপ্লে দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি 4x 6x 9x, ঠিক আছে, 7 4 28 হয়ে গেল, ঠিক আছে, 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। কী থাকলো এখানে কিন্তু 2 11 22, এখানে 2 3 6, তাহলে এখানে থাকলে কি অ্যাকচুয়ালি এখানে থাকলে 11 ইন্টু 11 মানে 11 কিউব হয়ে গেল, এইদিকে থাকলো 9 ইন্টু 27 এক্স কিউব, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স কিউব ইকুয়ালস টু 11 কিউব বাই 27, তার মানে এক্স ইকুয়ালস টু পাচ্ছি 11/3, এক্সের ভ্যালু গেলে 11/3, ঠিক আছে। তাহলে চাইলে এখান থেকে আমরা যে কিউবয়েড ছিল তাদের যেটা সাইড ছিল সেই সাইডগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারি, বা যেহেতু আমরা জানি টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড কী হয় না
টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড কী হয়, কিউবয়েড কী হয় 2 ইন্টু অ্যাকচুয়ালি লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট। ঠিক আছে, তার মানে দেখো আমরা এই যে রেশিওটা যখন গুণ করব না, এখানেও গুণ আছে, 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 তার মানে অ্যাকচুয়ালি এই যে 2 ইন্টু এই যে 11/3 স্কোয়ারটা বাইরে আমরা কমন নিয়ে নিলে 4 + 6 + 9 আমরা লিখতে পারি। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, ঠিক আছে, আমি আবারও বলছি। দেখো আমি কি করলাম, আমি ইন্ডিভিজুয়ালি এই যে রেশিও প্রায় 11/3, এটা 4 × 11/3, 6 × 11/3, 9 × 11/3 ইন্ডিভিজুয়ালি আমি বের করে নিতে পারতাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু টাইম কনজিউমিং ব্যাপার থাকে সেই জন্য আলাদা করে বের না করে কী করলাম, আমি ফর্মুলায় বসিয়ে দিলাম। তারপর আমি দেখলাম যে অ্যাকচুয়ালি 11/3টা দুবার করে আসছে, 3টে টার্ম হবে দুবার করে প্রত্যেকটাতে আসছে। ঠিক আছে, তাহলে 11/3টা স্কোয়ার বাইরে কমন নিয়ে নিলাম। তারপর কী হলো, এটা 2 × 121, 2 × 121/9। ঠিক আছে, এটা কত হয়ে গেলো ইন্টু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 19 হয়ে গেল, তাই না? বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে, এটাই বলেছিল না টোটাল সারফেস এরিয়া কিউবয়েড। এবার দেখো ক্যালকুলেশন করো, 9 হাত থেকে 1, 38 39, 9 হাত থেকে 3, 22 ইন্টু 2/9। ঠিক আছে, 2 × 8 হাত থেকে 1, 2 × 8 19, 9 হাত থেকে 1, 22 × 45, 4598/9। ঠিক আছে, 9 × 5 = 45, 9 × 5 = 45। ঠিক আছে, 9 × 5 = 45, 9 × 1 = 9, 0.0 হয়, 9 × 8 = 72। ঠিক আছে, আজ থেকে 80, 9 × 8 = 72, 551.88। ঠিক আছে, সেমি স্কোয়ার, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করছি বন্ধুরা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করেই পড়ছো, আর প্লিজ ভিডিওটি শেয়ার করো যাতে আরও যারা তোমাদের মতো প্রিপারেশন নিচ্ছে তারাও ভিডিওটি সলিউশন করতে পারে। অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো, অবশ্যই করো, লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি থাকবে সেটি প্রেস করো যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ।